হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 5টা ক্লাস দিয়ে দিয়েছি এই বিষয়ে। আজ থাকছে 6 নম্বর ক্লাস। আজকেও থাকছে 15টি প্রশ্ন। তো প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে জানা হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এএসডি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এএসডি এই প্রশ্নটি এই যে ফেজের বিভিন্ন ফেজের প্রাইমারির ইন্টারভিউ হচ্ছে তাদের একটি ফেজে কিন্তু করা হয়েছিল। তো এএসডির ফুল ফর্ম হচ্ছে দেখো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ঠিক আছে, এএসডির ফুল ফর্ম হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটি হচ্ছে এক ধরনের স্নায়বিক বিকাশজনিত সমস্যা। এই সমস্যায় আক্রান্ত শিশুদের কথা বলা, সামাজিক যোগাযোগ এবং অন্যের সাথে মেলামেশার সমস্যা দেখা যায়। ঠিক আছে, যে সমস্ত সমস্যাগুলো একটা অটিজম বাচ্চার মধ্যে দেখা যায় সেটাই হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে বিদ্যালয়ে কোনো ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুর কোন কোন লক্ষণ দেখা যায়? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এই যে বিভিন্ন রোগের লক্ষণগুলো খুব ভালোভাবে একটু দেখে যাবে। তো ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুর কি কি লক্ষণ দেখে তোমরা বুঝতে পারবে যে শিশুটি একটি ডিসলেক্সিয়া আক্রান্ত শিশু? তো এখানে দেখো আমি বলে দিচ্ছি যে ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুদের প্রাথমিক যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে তাদের পড়তে, লিখতে, বানান করতে অসুবিধা হয়। বিশেষ করে বর্ণ ও শব্দ চিনতে তাদের অসুবিধা হয় এবং সমজাতীয় শব্দের উচ্চারণে ভুল হয়। আবার দেখো এরা বিকে ডি বলে ভুল করে, আবার ডিকে বি বলে ভুল করে, এবং পিকে কিউ বলে ভুল করে, আবার কিউকে পি বলে ভুল করে। ঠিক আছে, এই ধরনের যে সমস্যাযুক্ত শিশু তাদেরই কিন্তু বলা হয় ডিসলেক্সিয়া আক্রান্ত শিশু। ঠিক আছে, পরবর্তী দেখো বলছে ম্যাথ ডিসলেক্সিয়া কি? অর্থাৎ ম্যাথ ডিসলেক্সিয়া কাকে বলা হচ্ছে? দেখো ডিসক্যালকুলিয়াকে বলা হয় ম্যাথ ডিসলেক্সিয়া। ঠিক আছে, ডিসক্যালকুলিয়া হচ্ছে সেই সমস্ত রোগের লক্ষণ, মানে সেই সমস্ত লক্ষণ যেগুলো হচ্ছে কোনো কোনো শিশুদের অঙ্কে ভীতি দেখা যায় বা অঙ্কের সমস্যা দেখা যায়, তাদেরকে বলেছে ডিসক্যালকুলিয়া আক্রান্ত শিশু। ঠিক আছে, এটাকে অনেক সময় ম্যাথ ডিসলেক্সিয়া বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। বলছে ডিসক্যালকুলিয়ার লক্ষণগুলি কি কি? আমি এইমাত্র বললাম যে ডিসক্যালকুলিয়ার লক্ষণ দেখো সবার প্রথম হচ্ছে অঙ্কে ভীতি বা গণিতে ভীতি। এছাড়াও সংখ্যা চিনতে সমস্যা হওয়া, নামতা ও সূত্র মনে রাখতে না পারা, ঘড়ি দেখে সময়ের হিসাব না করতে পারা। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে দৈনন্দিন দিনে টাকা পয়সার হিসেব করা, সেটা কিন্তু করতে এরা খুবই অক্ষম। ঠিক আছে, পরবর্তী দেখো। পরবর্তী প্রশ্ন বলছে যে বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা সাধারণভাবেই জিজ্ঞেস করা যেতে পারে যে প্রার্থনা সঙ্গীত যে ক্লাসের শুরুতে করানো হয়, মানে বিদ্যালয়ের শুরুতে, বিদ্যালয়ের পাঠের কাজ শুরুর প্রথমেই যে প্রার্থনা সঙ্গীত করানো হয় সেটা কেন করানো হয়? দেখো, যে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, একাগ্রতাবোধ ইত্যাদি জাগিয়ে তোলার জন্যই কিন্তু, এবং এই যে বিষয়গুলোকে যাদের মধ্যে আছে সেই সব বিষয়গুলোকে আরও দৃঢ় করার জন্যই কিন্তু প্রার্থনা সঙ্গীত করানো হয়। এছাড়াও এটা যে ক্লাসের প্রথমেই বা বিদ্যালয়ের শুরুতেই যেটা করানো হয় তার কারণ হচ্ছে যে শিশুদের মধ্যে মানসিক স্থিরতা আনাটাও কিন্তু এটার হচ্ছে অনেক বড় একটা দিক। ওকে, পরবর্তী দেখো। বলছে আর্টিফিশিয়াল লার্নিং কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিফিশিয়াল লার্নিংয়ের অর্থ হচ্ছে কৃত্রিমভাবে শেখা। অর্থাৎ এখানে কৃত্রিম শেখা বলতে কি বোঝায় না, যে সমস্ত শিক্ষণ ব্যবস্থাপনায় কোনো ইনস্ট্রাক্টর হিসাবে মানুষের কোনো উপস্থিতি থাকে না, সেই সমস্ত শিক্ষণ ব্যবস্থাকে বলা হয় আর্টিফিশিয়াল লার্নিং। উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো যে কম্পিউটারের মাধ্যমে যে শিক্ষণ সেটাকে আমরা আর্টিফিশিয়াল লার্নিং বলতে পারি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। খুব ভালো একটি প্রশ্ন, যে অভিক্ষা ও পরীক্ষার মধ্যে পার্থক্য কী? অভিক্ষা এবং পরীক্ষার মধ্যে পার্থক্য কী? দেখো, অভিক্ষা সাধারণত তাৎক্ষণিক শিক্ষণ ঘাটতি বা দক্ষতা যাচাই করতে ব্যবহৃত হয়। অভিক্ষা হচ্ছে টেস্ট, যেটাকে বলি আমরা ইউনিট টেস্ট বলে থাকি, ছোট ছোট পরীক্ষাগুলোকে আমরা অভিক্ষা বলে থাকি।
ঠিক আছে? আর পরীক্ষা বা এক্সামিনেশন হলো আনুষ্ঠানিক মূল্যায়ন যা পাশের বা ফেলের গ্রেড নির্ধারণ করে। অভিক্ষা একটি ছোট নির্দিষ্ট বিষয়ের ওপর হয়, আর পরীক্ষা হচ্ছে সামগ্রিক ও বৃহৎ একটি প্রক্রিয়া। ঠিক আছে? পরবর্তী দেখো, বলছে ওয়ার্কশিট বা কর্মপত্রের গুরুত্ব কী? ওয়ার্কশিটের গুরুত্ব কী? শিক্ষার্থীদের যে ওয়ার্কশিট দেয়া হয় তার মূল কারণ কী, মানে মূল গুরুত্বটা কী সেটার? না, ওয়ার্কশিটের বা পত্রটি শিক্ষণ প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল, যা বিষয়বস্তুর অনুশীলন এবং দক্ষতা বৃদ্ধি করতে এবং ধারণাকে সুসংহত করতে সাহায্য করে। এছাড়াও সবথেকে বড় জিনিস হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং স্ব-মূল্যায়নে সহায়তা করে। অর্থাৎ তারা কতটা শিখতে পারছে, নিজেরা কতটা বুঝতে পেরেছে, সেই অনুযায়ী বিভিন্ন রকম কাজ কিন্তু দেয়া হয়। তাতে করে তাদের স্ব-মূল্যায়ন হয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের দুর্বলতা বুঝতেও সাহায্য করে এই ওয়ার্কশিট। ওকে? পরবর্তী প্রশ্ন দেখো, যে টিচিং এবং ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য কী? টিচিং এবং ট্রেনিংয়ের পার্থক্য কী? টিচিং বা শিক্ষণ এবং প্রশিক্ষণের মূল পার্থক্য হচ্ছে উদ্দেশ্য আর প্রয়োগে। টিচিং সাধারণত একটি মানে বিশাল বিষয়, অর্থাৎ এখানে কি হয় না, তাত্ত্বিক বোঝাপড়া মানে তত্ত্বভিত্তিক জ্ঞান বৃদ্ধি হয় এবং বিভিন্ন রকম চিন্তাধারার বিকাশ ঘটে, এবং এটা সাধারণত একাডেমিক ক্ষেত্রেই দেখা যায়। আর প্রশিক্ষণ কি না, প্রশিক্ষণ হচ্ছে সাধারণত কোনো নির্দিষ্ট দক্ষতা বা কর্মমুখী প্রয়োগ, কোনো একটা বিষয়ের ওপর তার স্কিল কতটা ডেভেলপ করছে সেই শিক্ষাকেই বলছে আমরা ট্রেনিং। ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু একটা পেশার জন্য ব্যবহার করা হয়, মানে পেশাগত কোনো উন্নয়নের জন্য আমরা ট্রেনিং নিয়ে থাকি। ওকে? পরবর্তী দেখো, বলছে যে শিক্ষার অধিকার কি মৌলিক অধিকার? অবশ্যই, যে শিক্ষার অধিকার হলো প্রতিটি মানুষের একটি মৌলিক মানবাধিকার। ঠিক আছে? এটি কিন্তু একটি আইনি অধিকারও বটে। যাতে কি বলা আছে শিক্ষার অধিকারে, না 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করাই হচ্ছে আমাদের শিক্ষার অধিকার আইনে বলা রয়েছে। ওকে? পরবর্তী প্রশ্ন দেখো, যে রাইট টু এডুকেশন কোন ধারায় রয়েছে? খুব ভালো প্রশ্ন। যে সংবিধানের 21-এর এ ধারায় শিক্ষার অধিকার আইনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে? পরবর্তী প্রশ্ন দেখো, যে সমস্ত বর্গক্ষেত্রই সামান্তরিক, এই যে উক্তিটি, এটা কি সত্য না মিথ্যা? তাহলে দেখো, এই উক্তিটি কিন্তু সত্য। প্রতিটি বর্গক্ষেত্রই আসলে সামান্তরিক। কারণ কি? সামান্তরিক হওয়ার প্রধান শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান হতে হবে, তাই তো? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা কিন্তু সত্য। তার কারণ কি দেখো, বর্গক্ষেত্রের 4টে বাহুই সমান এবং বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল। এই যে দুটো করে বিপরীত বাহু রয়েছে, এটা আর এটা, এরা কিন্তু সমান এবং সমান্তরাল। আর সমান্তরাল হলেই কিন্তু সামান্তরিক হবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটি বর্গক্ষেত্রই সামান্তরিক, কিন্তু প্রতিটি সামান্তরিক বর্গক্ষেত্র নয়। কারণ বর্গক্ষেত্র হতে গেলে 4টে বাহুই সমান হতে হবে, যেটা সামান্তরিক হওয়ার শর্ত নয়। ওকে? পরবর্তী প্রশ্ন দেখো, যে গণিত শেখানোর মূল লক্ষ্য কী? গণিত শেখানোর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তাশক্তি এবং যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করাই হচ্ছে গণিত শেখানোর মূল লক্ষ্য। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আমি প্রতিদিনই প্রায় তোমাদের কয়েকটি ফুল ফর্ম রাখি, তো আজকের ফুল ফর্ম হচ্ছে এনসিটিই। এনসিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ঠিক আছে? আর পরবর্তী দেখো, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, RMSA আমরা অনেক সময় রামসা বলে থাকি, এই RMS এর ফুল ফর্ম কি? না রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। ঠিক আছে? তাহলে আজকে 15টা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। ঠিক আছে? থ্যাংক ইউ।